সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তরুণ হোসেন লালটু, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমাদের আজকের বিষয় অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 9 এর অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর বা মূসক এর হিসাব রক্ষণ প্রক্রিয়া। আসলে মূল্য সংযোজন কর বা মূসক জিনিসটা কি? কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যকেই মূল্য সংযোজন কর বলে। অর্থাৎ উৎপাদনকারী কর্তৃক উপকরণ বা কাঁচামালকে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করার জন্য যে রূপান্তর ব্যয় বা উৎপাদন ব্যয়, যেমন মজুরি, পরিবহন, কারখানা উপরিখরচ, ঋণকৃত মূলধনের সুদ ইত্যাদি যুক্ত করা হয়, তাকে মূল্য সংযোজন বলা হয়। আর এই সংযোজিত মূল্যের উপরই মূল্য সংযোজন কর আরোপ করা হয় বা আরোপ করা হয়। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করা যায়। যেমন ধরা যাক, একজন জুতা প্রস্তুতকারী একজোড়া জুতা তৈরি করার জন্য কাঁচামাল 200 টাকার কাঁচামাল, চামড়া হিসাবে 200 টাকার কাঁচামাল ক্রয় করলো। এই চামড়া থেকে জুতা প্রস্তুত করার জন্য সে আরও মজুরি বাবদ 100 টাকা ও পরিখরচ বাবদ 50 টাকা প্রদান করে। তাহলে আমাদের কাঁচামাল বা উপকরণের সাথে 200 টাকার সাথে মজুরি উপরিখরচ 150 টাকা, অর্থাৎ এই সংযোজিত মূল্যের উপরই মূল্য সংযোজন কর বাংলাদেশে 15% হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর আরোপ বা প্রদান করা হয়। বিষয়টি গাণিতিক সমস্যার মাধ্যমে আমাদের ক্লিয়ার হবে আশা করি। তে আমাদের এই মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই চ্যাপ্টারটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রতি বছরই দেখা যায় যে 14 মার্কস অর 10 মার্কস এসে থাকে প্রতি বছরই। তো যাই হোক, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে 4 ক্যাটাগরির আমাদের অঙ্ক আছে। 1 নম্বরে 4 ক্যাটাগরি বা ফরম্যাটের অঙ্ক আছে: প্রোডাকশন কোম্পানিজ ভ্যাট, তারপর স্টেজ বা স্টেজ ভ্যাট, এক্সপোর্ট বা ইম্পোর্ট ভ্যাট এবং পারচেস অ্যান্ড সেলস ইনক্লুডিং ভ্যাট। তে এই অধ্যায়গুলোর ক্যাটাগরি বা ফরম্যাটের মধ্যে আমি আজ আলোচনা করব প্রোডাকশন কোম্পানিজ ভ্যাট। প্রোডাকশন কোম্পানিজ ভ্যাটের মূল উদ্দেশ্যটা কি? র মেটেরিয়াল থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফিনিশ গুডস তৈরি করে বাজারে বিক্রি করার জন্য সেলিং প্রাইস নির্ধারণ করাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। আসলে এই প্রক্রিয়ায় যিনি প্রশ্নে আমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো চেয়ে থাকে সেটা হচ্ছে কম্পিউট দ্য সেলিং প্রাইস, কম্পিউট দ্য টোটাল ভ্যাট, কম্পিউট দ্য ভ্যাট লাইবিলিটি। কোনো কিছু উল্লেখ যদি নাও থাকে, আমাদের ভ্যাট লাইবিলিটিটা, কম্পিউট দ্য ভ্যাট লাইবিলিটি এটা থাকে সচরাচর। তো যাই হোক, এখন আমি অঙ্কটা শুরু করার আগে আরেকটু কথা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের যে কাঁচামাল যখন আমরা ক্রয় করি তখন ভ্যাট প্রদান করতে হয়। এই প্রদানকৃত ভ্যাটকে ইনপুট ভ্যাট বলে। আর কাঁচামাল যখন বিক্রয় করি তখন ভ্যাট আদায় করা হয়, এই ভ্যাটকে আউটপুট ভ্যাট বলে। অর্থাৎ আদায়কৃত ভ্যাট থেকে প্রদানকৃত ভ্যাট বাদ দেওয়ার পরে যে ব্যালেন্স বা উদ্বৃত্ত থাকে সেটাই হচ্ছে ভ্যাট লাইবিলিটি। বিষয়টি আমরা এখন এই ফরম্যাটের অঙ্ক করতে হলে পারে আমাদের যে জিনিসটা প্রথমে আমাদের আলোচনা করতে হবে বা একটা ফরম্যাট লাগে, সেই ফরম্যাটটা সম্পর্কে আমি বোর্ডে তুলে রেখেছি। এই ফরম্যাট সম্পর্কে বোঝালেই বিষয়টা আরও ক্লিয়ার হবে। প্রথমে কোম্পানির নাম লিখতে হয়, কোম্পানির নাম, তারপরে শিডিউল অফ ভ্যাট ক্যালকুলেশন, তারপর ফর দ্য ইয়ার ইন্ডেড ... তারপরে পার্টিকুলার্স, ওপেনিং র মেটেরিয়ালস, অর্থাৎ গত বছরের সমাপনী কাঁচামাল পরবর্তী বছর বা চলতি বছরের 1 তারিখে সেটা ওপেনিং প্রারম্ভিক কাঁচামাল হয়, সেজন্য ওপেনিং র মেটেরিয়ালস প্রথমে লিখতে হয়। এখানে ঘর সংখ্যা 2টাও লেখা যায় বা 3টাও লেখা যায়। যাই হোক, প্রথমে ওপেনিং র মেটেরিয়ালস এটা আমরা লিখব। তারপরে আমরা পারচেস অফ র মেটেরিয়ালস, যেটা চলতি বছরে যে কাঁচামালগুলো ক্রয় করে হয়ে থাকে, এর সাথে এই দুটা ওপেনিং র মেটেরিয়ালসের সাথে পারচেস অফ র মেটেরিয়ালস এটা যোগ করার পরে
যে এটা থাকে সেটা হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়াল। ওপেনিং র ম্যাটেরিয়ালসের সাথে পার্সেস অফ র ম্যাটেরিয়াল যোগ করার পরে তারপরে ক্লোজিং র ম্যাটেরিয়ালস বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা আসে আমরা আউটার কলমে লাগবো, সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড বা কনজিউমড। এই র ম্যাটেরিয়াল ইউজড বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস, প্রোডাকশন ওয়েজেস এগুলো যোগ করতে হয়। যোগ করলে পারে প্রাইম কস্ট হয়। প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়। আর মুখ্য ব্যয়ের সাথে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড, যেটা কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, মোট প্রস্তুতকরণ ব্যয়, এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করতে হয় এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দিলে যেটা বের হয় সেটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ প্রস্তুতকৃত পণ্যের ব্যয়। আসলে ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং বা ক্লোজিং জিনিসটা কি? ওয়ার্ক ইন বা প্রসেসিং জিনিসটা এরকম, যেমন চিনি শিল্পে সুগার মিলে, যেটা সুগার মিলের মেন উদ্দেশ্য হচ্ছে চিনি প্রস্তুত করা। তো এই যে গুড় থেকে চিনি তৈরি হয়, তো গুড়ের হচ্ছে গুড়টাই অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন প্রসেস বা আধা প্রস্তুতকরণের পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী হয়। তো যাই হোক, এর সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এর সাথে যোগ করতে হয় ওপেনিং ফিনিশ গুডস, অর্থাৎ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক এবং ক্লোজিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস প্রারম্ভিক সমাপ্ত পণ্য, আর ক্লোজিং ফিনিশ গুডস সমাপনী সমাপ্ত পণ্য। এর সাথে এটা যোগ করলে পারে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কমার্শিয়াল এক্সপেন্সেস, অর্থাৎ বাণিজ্যিক খরচ। বাণিজ্যিক খরচ কয় প্রকার? বাণিজ্যিক খরচ দুই প্রকার, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এবং সেলিং এক্সপেন্সেস। এই দুইটা ইনার কলমে আমরা করব। ইনার কলমে করার পরে আমাদের এটা আউটার কলমে বসাবো। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে এই কমার্শিয়াল এক্সপেন্সেসের অ্যামাউন্ট যোগ করলে পারে টোটাল কস্ট হবে, এবং এই টোটাল কস্টের সাথে মোট ব্যয়ের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ, যা অঙ্কের মধ্যে উল্লেখ থাকে, পার্সেন্টেজ যোগ করার পরে আমাদের বের হয় আছে সেলিং প্রাইস। মূলত আমাদের উদ্দেশ্য এই সেলিং প্রাইস বের করার পরে ভ্যাট নির্ণয় করা। তো ভ্যাট নির্ণয় করতে হলে পরে ভ্যাট নির্ণয়ের আমাদের অনেকগুলো দুইটা পদ্ধতি আছে। আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন অফ ভ্যাট বোর্ডে, এখানে ওই সাইডে ডান সাইডে লিখছি ক্যালকুলেশন অফ ভ্যাট ইনডাইরেক্ট মেথড। এটা দুটা ইনডাইরেক্ট মেথডে নির্ণয় করা যায়। ভ্যাট অন সেলস প্রাইস বা আউটপুট ভ্যাট। আমি আগেই বলেছি এখানে যে পণ্য বিক্রয় করলে পারে যে ভ্যাটটা দিতে হয় সেটা আউটপুট ভ্যাট। তো যাই হোক, ভ্যাট অন সেলস প্রাইস বা আউটপুট ভ্যাট সেলিং প্রাইসের উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পোস্টের মধ্যে উল্লেখ থাকে, সেটা আমরা বসাবো তার ক্যালকুলেশন করে। লেস ভ্যাট অফ র মেটেরিয়াল ইউজড বা ইনপুট ভ্যাট, এটা র মেটেরিয়াল ইউজডের উপরে একটা পার্সেন্টেজ, যা ভ্যাট বাংলাদেশে হচ্ছে শতকরা হারে 15% বা শতকরা 15 টাকা হারে ভ্যাট, কোনো কিছু উল্লেখ না থাকলে বা পোস্টের মধ্যে দেওয়া না থাকলে 15% বা শতকরা 15 টাকা হারে ধরতে হয়। তো যাই হোক, আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দিলে পারে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাট লায়াবিলিটি বা ভ্যাট পেয়াবল। তো এভাবেও নির্ণয় করা যায়। আমাদের অঙ্কের এই ফরম্যাটের অঙ্কের মূল উদ্দেশ্যই ভ্যাট পেয়াবল বা ভ্যাট লায়াবিলিটি। অল্টারনেটিভ বা ডাইরেক্ট মেথড, অন্য একটা পদ্ধতি সাহায্যে করা যায়, সেটা ডাইরেক্ট মেথডের সাহায্যে করা যায়। সেলিং প্রাইস, আমরা অঙ্কের মধ্যে বোর্ডে দেখতে পাচ্ছি যে এই সেলিং প্রাইস থেকে র মেটেরিয়াল ইউজড এই অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট থাকবে সেটার উপরই আমাদের হচ্ছে সেটা আমাদের হচ্ছে যেটা হয়ে থাকে ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডেডের সাথে ভ্যাট নির্ণয় করা হয়ে থাকে। ভ্যাট পেয়াবল ই করার পরে ভ্যালু অ্যাডেড এই ভ্যালু অ্যাডেডের উপর পার্সেন্টেজ করলে পারে আমাদের একটা ভ্যাট এই পদ্ধতির সাহায্যে। যাই হোক, দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতি সাহায্যে করা যায়। তো যাই হোক, এখন আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা করতে হলে পারে আগে একটা প্রশ্ন আমি বোর্ডে তুলে রাখছি। প্রশ্নটা ভালো করে পড়তে হবে যাতে ইজিলিভাবে আমাদের অঙ্কটা দ্রুত করা যায়। তো যাই হোক, এখানে আছে অঙ্কটা ডান সাইডে তুলে রাখছি। এখানে দেখতে পাচ্ছি দ্য প্রোডাকশন অ্যান্ড সেলিং রিলেটেড ইনফরমেশন অফ আনিকা লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019 ইজ গিভেন বিলো। 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে আনিকা লিমিটেডের উৎপাদন এবং বিক্রয়ের ইনফরমেশন তথ্য নিচে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং র ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল 1 লাখ,
ক্লোজিং র মেটেরিয়ালস 50,000, opening work in process 1 lakh, closing work in process 50,000, opening finished goods 2 lakh, closing finished goods 50,000, purchase of raw materials 2 lakh 50,000, direct wages 1 lakh 20,000, factory overhead কারখানা উপরিব্যয় যেটা 2 lakh 50,000, administrative expenses 2 lakh 50,000, selling expenses 1 lakh 30,000. শেষে যেটা বলছে দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট অ্যাট 25% প্রফিট অন টোটাল কস্ট। এখানে প্রশ্নে টোটাল কস্ট এখানে বলছে টোটাল কস্টের উপর অর্থাৎ মোট ব্যয়ের উপর 25% লাভ ধরে ব্যবসার পণ্যটা বিক্রি করে থাকে। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট বের করতে বলছে ইফ যদি রেট অফ 15%। যদিও এই অঙ্কে আমাদের ভ্যাটের পরিমাণটা 50% দেওয়া আছে, তবে কোনো কিছু উল্লেখ যদি নাও থাকে তাহলে আমাদের 15%ই ধরে অঙ্ক করতে হবে। তো যাই হোক, এখন আমি অঙ্ক শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে যে ওপেনিং র মেটেরিয়ালস আছে। আমরা এই ফরম্যাট অনুযায়ী অঙ্কটা দেখে করার চেষ্টা করব। ওপেনিং র মেটেরিয়ালস অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি ওপেনিং র মেটেরিয়ালস 1 লাখ আছে, তাহলে আমরা 1 লাখ এরপরে অ্যাট পারচেজ অফ র মেটেরিয়ালস। এখন দেখি আমরা প্রশ্নের মধ্যে পারচেজ অফ র মেটেরিয়াল আছে কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পারচেজ অফ র মেটেরিয়ালস আছে। পারচেজ অফ র মেটেরিয়ালস অর্থাৎ চলতি বছরে ক্রয় করা হয়েছে কাঁচামাল করা হয়েছে 2,50,000, তাহলে 2,50,000 এটা যোগ করি, তাহলে 3,50,000। এরপরে ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং র মেটেরিয়ালস বাদ দিতে হবে অঙ্কের মধ্যে। এখান থেকে হ্যাঁ শুরু করেন। তাহলে আমরা ওপেনিং র মেটেরিয়ালস আছে 1 লাখ এবং এর পারচেজ অফ র মেটেরিয়ালস আছে 2,50,000, তাহলে এটা যোগ করলে পারে 3,50,000। তো এর সাথে লেস ক্লোজিং র মেটেরিয়ালস এবার দেখি আমাদের প্রশ্নে ক্লোজিং র মেটেরিয়ালস আছে কিনা। ক্লোজিং র মেটেরিয়ালস দেখতে পাচ্ছি 50,000, তাহলে 50,000 এটা আমরা বাদ দিই। বাদ দেওয়ার পরে এখানে আমরা দেখতেছি আউটার কলামে এবার বসাবো 3 লাখ। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস এগুলো যোগ করতে হয় বা প্রোডাকশন ওয়েজেস এগুলো যোগ করতে হয়। অঙ্কে যেটা থাকবে সেটা আমরা বসাবো। এবার অঙ্কের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট ওয়েজেস আছে 1,20,000, তাহলে আমরা এই সোজাসুজি এটা করি 1,20,000, এটা যোগ করলে পারে আমাদের 4,20,000। এটার নাম আমাদের প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। দেখি আমরা প্রশ্নের মধ্যে ফ্যাক্টরি ওভারহেড আছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি ওভারহেড আছে 2,50,000, 2,50,000 এটা যোগ করলে পারে 6,70,000। এটা বের হলো আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মোট প্রস্তুতকরণ ব্যয়। এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করতে হয়। তো দেখি অঙ্কের মধ্যে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আছে 1 লাখ, তাহলে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করি 1 লাখ, তাহলে আমাদের 7,70,000। এর সাথে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ক্লোজিং, এর থেকে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দিতে হয়। অঙ্কের মধ্যে দেখি ক্লোজিং র মেটেরিয়ালস আছে কি না। তাহলে আমরা ক্লোজিং র মেটেরিয়ালস আছে কত 50,000, তাহলে ক্লোজিং র মেটেরিয়ালস 50,000 বাদ দেওয়ার পরে 7,20,000। এরপরে আমরা আসি যে জিনিসটা এটা বের হলো
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অর্থাৎ প্রস্তুতকৃত পণ্যের ব্যয়, এর সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হয়। ওপেনিং ফিনিশ গুডস আছে আমাদের 2 লাখ, তাহলে আমরা ওপেনিং ফিনিশ গুডস 2 লাখ যোগ করি। 2 লাখ যোগ করলে পারে 9,20,000 টাকা। এরপরে ক্লোজিং ফিনিশ গুডস বাদ দিতে হয়। ক্লোজিং ফিনিশ গুডস অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে 50,000, তাহলে ক্লোজিং র মেটেরিয়াল 50,000 বাদ দেওয়ার পরে আমাদের আসে অ্যামাউন্ট আসে 8,70,000। 8,70,000 এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের কমার্শিয়াল এক্সপেন্সেস যোগ করতে হয়। আমরা জানি কমার্শিয়াল এক্সপেন্সেস 2 প্রকার, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ প্রশাসনিক ব্যয় ও সেলিং এক্সপেন্সেস বিক্রয় ব্যয়। তো এখানে আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অঙ্কের মধ্যে আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে 2,50,000, তাহলে 2 লাখ এটা ইনার কলামে বসাতে হবে 2,50,000। আর সেলিং এক্সপেন্সেস আছে প্রশ্নের মধ্যে 1,30,000, তাহলে 1,30,000, তাহলে এটা যোগ করলে 3,80,000। তাহলে আমাদের এটা যোগ করলে পারে হচ্ছে 0,0,0,0,0,15,5 অর্থাৎ 12 লাখ। সরি, এখানে আমরা যদি অ্যামাউন্টটা একটু করে নিই, এখানে হচ্ছে 2 লাখ, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়। 2 লাখ এটা যোগ করলে পারে হচ্ছে 3,30,000। তো 3,30,000 যোগ করলে পারে তাহলে হচ্ছে 12 লাখ। তো এর সাথে আমাদের একটা নির্দিষ্টভাবে পার্সেন্ট প্রফিট যোগ করতে হয়। অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে 25% টোটাল কস্টের উপর প্রফিট যোগ করতে হবে। তাহলে এখানে 12 লাখ এর উপর 25% আমরা যদি প্রফিট যোগ করি তাহলে হয় 3 লাখ। তাহলে টোটাল যোগ করলে আমাদের অ্যামাউন্ট আসছে 15 লাখ, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেলিং প্রাইস। তো এখন আমাদের এই মেথডের বা এই ক্যাটাগরির অঙ্কের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের ভ্যাট নির্ণয় করা। তো ভ্যাট নির্ণয় করার যে বিভিন্ন 2টা পদ্ধতি এখানে আমি দেখাচ্ছি, একটা ইনডাইরেক্ট একটা ডাইরেক্ট। এবার আমি ক্যালকুলেশন করব। তো ভ্যাট অন সেলিং প্রাইস বা আউটপুট ভ্যাট, তো এটা হচ্ছে কিনা আমাদের নির্ণয় করতে হয় সেলিং প্রাইস। অঙ্কের মধ্যে আউটপুট বা ভ্যাট বা সেলিং প্রাইস আছে কত, এখানে আউটপুট ভ্যাট বা সেলিং প্রাইস আছে 15 লাখ। এর উপর আমাদের অঙ্কের মধ্যে ভ্যাটের পরিমাণ আছে 15%। তাহলে 15% করলে পারে হয় হচ্ছে 2,25,000 অর্থাৎ 2,25,000। আর লেস বাদ দিতে হয় ভ্যাট অন র মেটেরিয়াল ইউজড বা ইনপুট ভ্যাট যেটা আছে, এটা র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড এর উপর ধরতে হয়। এখানে আছে আমাদের 3 লাখ এর উপর 15,000 করলে পারে 25,000 অর্থাৎ 45,000। তাহলে 2,25,000 থেকে 45,000 বাদ দিলে পারে থাকে যে অ্যামাউন্টটা থাকে 1,80,000। এটাই ভ্যাট পেয়েবল বা ভ্যাট লাইবিলিটি। বা অল্টারনেটিভভাবে অন্যভাবেও করা যায়, সেটা সেলিং প্রাইস। অঙ্কের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে সেলিং প্রাইস আছে কত 15 লাখ। এ থেকে আমার র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড আছে 3 লাখ। এটা বাদ দিলে পারে হয় আমাদের 12 লাখ। এই 12 লাখ এটাকেই অ্যাকচুয়ালি বলে ভ্যালু অ্যাডেড বা সংযোজিত মূল্য। এই সংযোজিত মূল্য এর উপর আমরা 15,000 12 লাখ গুণ 15% করলে পারে হয় টাকা 1,80,000।